বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে এসএসসি রসায়ন অধ্যায় 6 মোলের ধারণা ও রাসায়নিক গণনা, লেকচার 7। এই অংশে আমরা একটি প্রশ্নের উত্তর এবং একটি গাণিতিক সমস্যা সমাধান করব। আসো, আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি এসএসসি রসায়ন অধ্যায় 6 মোলের ধারণা ও রাসায়নিক গণনা, লেকচার 7। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে স্থূল সংকেত কি ব্যাখ্যা করো। 2, একটি যৌগে মৌলগুলোর শতকরা সংযুতি হাইড্রোজেন 2.04%, সালফার 32.65%, অক্সিজেন 65.30% হলে যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করো। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে স্থূল সংকেত কি। যে সংকেত দ্বারা অণুতে মৌলের পরমাণুসমূহের সংখ্যার অনুপাত প্রকাশ করে বা প্রকাশ করা যায় সেটাকে বলা হয় স্থূল সংকেত। আমি একটু খাতায় লিখছি, বোর্ডে লিখছি। দেখো, যে সংকেত দ্বারা 1 নম্বর প্রশ্নের উত্তর লিখছি। দেখো, যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুসমূহের সংখ্যার অনুপাত প্রকাশ করে। দেখো, যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুসমূহের সংখ্যার অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। দেখো, আমি বলছি, যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুসমূহের সংখ্যার অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। আমি একটা উদাহরণ দিলে সেটা বুঝতে পারবে। তাকে স্থূল সংকেত বলে। যেমন হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক সংকেত। দেখো, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড এর আণবিক সংকেত H2O2। লক্ষ্য করো, হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক সংকেত H2O2। এখানে হাইড্রোজেন এর পরমাণুর সংখ্যা, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 2 এবং অক্সিজেন এর পরমাণুর সংখ্যা 2। দেখো, অক্সিজেনের পরমাণুর সংখ্যা 2, এই যে 2, তাহলে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 2 এবং অক্সিজেনের পরমাণুর সংখ্যা 2 দাঁড়ি। এই 2 এবং 2 এর অনুপাত হচ্ছে
2:2, 2:2। এবার 2কে 2 দিয়ে ভাগ করব, এই 2কে 2 দিয়ে ভাগ করলে বা 1:1, দেখো 1:1। তাই H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড এর স্থূল সংকেত হবে, দেখো আর বাকিটা পরে লিখব আমি। যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুসমূহের সংখ্যার অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। যেমন হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক সংকেত H2O2 এবং হাইড্রোজেনের পরমাণু H2O2। এখানে হাইড্রোজেনের, এখানে একটা দাড়ি দেই, দেখো এখানে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 2, অক্সিজেনের পরমাণু সংখ্যা 2। এই 2 এবং 2 এর অনুপাত হচ্ছে 2:2 বা 1:1। তাই হাইড্রোজেন পারঅক্সাইডের স্থূল সংকেত, আমি উপরটা মুছে ফেললাম, এর স্থূল সংকেত হবে HO। কেন দেখো, তার কারণ শোনো। মানে 1:1 মানে হাইড্রোজেন লিখতে হবে একটা, আর হচ্ছে এখানে 1 মানে অক্সিজেন লিখতে হবে একটা। অর্থাৎ দেখো 2:2 এর অনুপাত কত, 1:1। তো এখানে যত হবে প্রথম পরমাণুটাকে ততটা লিখতে হবে, দ্বিতীয় পরমাণুটাকে ততটা লিখতে হবে। যেমন এখানে প্রথমে ছিল হাইড্রোজেন, তাই হাইড্রোজেন লিখেছি একটা, অক্সিজেন এখানে লিখতে হবে একটা। যদি এখানে 2 হতো তাহলে অক্সিজেন লিখতে হতো HO2 লিখতে হতো, সেটা হতো স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত এটা। তাহলে এই স্থূল সংকেতটা দিয়ে দেখতে পাচ্ছি কি, হাইড্রোজেন একটা, অক্সিজেন একটা, মানে 1:1। তো এই হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে যে হাইড্রোজেন এবং অক্সিজেন ছিল সেই সংখ্যাটাকে অনুপাত করলে কিন্তু 1:1 হয়। এই জন্য দেখো, তাই হাইড্রোজেন পারঅক্সাইডের স্থূল সংকেত হবে H2O। শেষ। আশা করি বুঝতে পেরেছ। স্থূল সংকেত কি ব্যাখ্যা করো। ব্যাখ্যাও হয়ে গেল, আমাদের 1 নাম্বার কমপ্লিট, মুছে ফেললাম। এখন আসো, যদি কোনো যৌগে মৌলগুলোর শতকরা সংযুতি দেওয়া থাকে তাহলে ওই যৌগটার স্থূল সংকেত নির্ণয় করা যায়। প্রশ্ন জাগে, স্যার প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে মৌলগুলোর যে শতকরা পরিমাণ দেওয়া থাকবে সেই পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। আসো আমি এক এক করে সিকোয়েন্সগুলো লিখলে তোমরা বুঝতে পারবে কিভাবে বের করা হয়। আসো আমরা সেটা করব। আমরা এখন 2 নাম্বার লিখব। দেখো 2 নাম্বার, একটি যৌগের স্থূল সংকেত। আমরা 2 নাম্বারের সমাধান করছি। লিখব দেওয়া আছে, লক্ষ্য করো প্রথমে কি দেওয়া আছে, হাইড্রোজেন দেওয়া আছে, হাইড্রোজেন ইকুয়াল টু 2.04%। এরপরে দেখো সালফার ইকুয়াল টু হচ্ছে 32.65%। এরপরে অক্সিজেন দেওয়া আছে কত পার্সেন্ট, 65.30%। এই যে দেখো দেওয়া আছে, তোমরা যোগ করে দেখো, টোটাল যোগ করলে 100 হবে বা 100 কাছাকাছি হবে, 99.9 এরকম হলো। তো দেওয়া আছে এটা। এখন আমরা কি লিখবো জানো, এই যে পার্সেন্টেজগুলো আছে এই পার্সেন্টেজগুলোকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। যেমন হাইড্রোজেনকে ভাগ করব 1 দিয়ে, সালফারের এটা ভাগ করব 32 দিয়ে, অক্সিজেনের এটাকে ভাগ করব 16 দিয়ে। আমরা লিখব প্রদত্ত শতকরা পরিমাণকে, দেখো কি লিখছি, প্রদত্ত শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক দেখো প্রদত্ত শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। কি পাই দেখো, প্রথমে হাইড্রোজেন 1 দিয়ে ভাগ করব,
দেখো 2.04 ভাগ করলে এটাই হবে 2.04, এটা একটা। এরপর দেখো সালফার, এখানে লিখবো না, সালফার হচ্ছে 32.65। হ্যাঁ দেখো প্রদত্ত শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। এই যে হাইড্রোজেন 2.04কে 1 দিয়ে ভাগ করলাম, এটা পেলাম। এরপরে বের করব সালফারকে। দেখো সালফারকে লিখছি সালফার কিন্তু 32, উপরে হবে 32.65। এটা মুছে ফেলবো, এটা ভাগ করে যা হয় তা লিখব। এটা ইকুয়াল টু হবে, এটা লিখব ভাগ করে। আর এরপরে দেখো অক্সিজেনেরটা লিখব 65.30 ডিভাইডেড বাই 16। এটা মুছে ফেলবো। দেখো এই, তাহলে কি করলাম, সালফারের 32.65কে 32 দিয়ে ভাগ করলাম এবং অক্সিজেনের 65.30কে 16 দ্বারা ভাগ করলাম। এবং ভাগফলটা কত আসবে সেটা আমি বের করে রেখেছি। এটার ভাগফলটা হচ্ছে 1.02, আর এইটার ভাগফলটা হচ্ছে 4.08। তাহলে কি হলো, প্রদত্ত শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। হাইড্রোজেনের ছিল 2.04, সেটা ভাগ করেছি 1 দিয়ে, এটাই পেলাম। সালফারের ছিল 32.65, এটাকে ভাগ করলাম 32 দিয়ে, কারণ সালফারের পারমাণবিক ভর 32। তারপর অক্সিজেনের হচ্ছে 65.30, সেটাকে ভাগ করবো 16 দিয়ে, ভাগ করলে সেটা আসবে 4.08। এরপর প্রাপ্ত ভাগফলগুলোকে দেখো, এটা মুছে ফেলবো। পেয়ে গেলাম, একটা পেলাম কত, একটা পেলাম হচ্ছে 2.04, আর একটা পেলাম সালফারে পেলাম 1.02, অক্সিজেনে পেলাম 65.30, ভাগ করলে 16 দিয়ে পাওয়া যায় 4.08। মুছে ফেলবো। প্রাপ্ত ভাগফলগুলোকে, মানে এগুলো যেগুলো পেয়েছি, এবার লিখবো প্রাপ্ত ভাগফলগুলোকে। দেখো প্রাপ্ত ভাগফলগুলোকে এদের মধ্যে ক্ষুদ্রতম মান দ্বারা ভাগ করে পাই। দেখো হাইড্রোজেনকে দেখো কি করছি, 2.04কে ভাগ করব 1.02 দ্বারা, কারণ যে 3টা মান পেয়েছি তোমরা তোমার খাতা লক্ষ্য করো, 3টা মান ছিল, একটা ছিল 2.04, একটা ছিল 1.02, আরটা ছিল 4.08। এগুলোর মধ্যে সবচেয়ে ছোট মান হচ্ছে 1.02। এই জন্য এই ছোট মানটা দিয়ে সবগুলোকে ভাগ করব। এটা ইকুয়াল টু আসবে 2। এরপরে আসো সালফারের ক্ষেত্রে হবে 1.02 ডিভাইডেড বাই 1.02 দিয়ে ভাগ করব, ইকুয়াল টু হবে 1। এরপরে অক্সিজেন হবে 1.02, তো নিচে হবেই, উপরে হবে 4.08। এটার ইকুয়াল টু হবে 4 পাবো। তাহলে অক্সিজেন পেলাম 4, সালফার পেলাম 1, হাইড্রোজেন পেলাম 2। তাহলে স্থূল সংকেত হবে, হাইড্রোজেনের কাছে বসাবো 2, সালফারের মধ্যে বসাবো 1, আর অক্সিজেনে বসাবো 4। আমরা লিখব অতএব যৌগটির স্থূল সংকেত হবে। দেখো পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট কাজ ছিল শতকরা সংযুক্তগুলোকে লিখেছি, এই শতকরা সংযুক্তগুলোকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করেছি, ভাগফলগুলোকে এদের মধ্যে ক্ষুদ্রতম মান দ্বারা ভাগ করেছি। ভাগ করে যে মানগুলো পেয়েছি সেই মানগুলো আমরা লিখলাম 2, 1, 4। যদি এখানে কোনো কারণে ভগ্নাংশ মান আসতো, মনে করো 1.99, তাহলে 2 লিখতাম। মনে করো 2.001 আসছে, তাহলে 2 লিখতাম। মানে কাছাকাছি যেটা পূর্ণ মান সেটা লিখতে হবে, কাছাকাছি পূর্ণ মান। তো এটা লিখতে হয়নি, এটা সরাসরি চলে আসছে, ব্যাস হলো। এবার আমরা লিখব কি দেখো, সুতরাং
যৌগটির স্থূল সংকেত, সুতরাং যৌগটির স্থূল সংকেত ইকুয়াল টু, দেখো হাইড্রোজেন কয়টা ছিল? 2টা, এই জন্য 2, S একটা, এখানে 1 লিখতে হবে না, এরপর উ দিয়ে 4 লিখতে হবে কারণ অক্সিজেন 4টা পেয়েছিলাম। তাহলে সুতরাং যৌগটির স্থূল সংকেত H2SO4। এবার লিখব কি দেখো, অতএব যৌগটির আণবিক সংকেত H2SO4, এইখানে হবে N। আর একটা কথা, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে যৌগটির আণবিক ভর, ব্র্যাকেটে দেওয়া আছে এটা আণবিক ভর ইকুয়াল টু 98, এরকম দেওয়া আছে ব্র্যাকেটে। আচ্ছা, যৌগটির আণবিক সংকেত H2SO4 ব্র্যাকেট দিয়ে N, কারণ আণবিক সংকেত হচ্ছে স্থূল সংকেতের n গুণিতক, মানে স্থূল সংকেতটাকে n দ্বারা গুণ করলে আণবিক ভর সংকেতের সমান হয়। দেখো এটা ব্র্যাকেট দিয়ে এখানে n লিখেছি, এই n এর মানটা বের করে বসিয়ে দিলে এটার আণবিক সংকেত পাওয়া যাবে। মনে রাখবে, আণবিক সংকেত হচ্ছে স্থূল সংকেতের n গুণিতক, মানে স্থূল সংকেতকে n দিয়ে গুণ করলে আণবিক সংকেত পাওয়া যায়, এটা সূত্র মনে রেখো। যৌগটির আণবিক সংকেত এটা। অতএব যৌগটির আণবিক ভর, যৌগটির আণবিক ভর দেখো এরকম হবে, ব্র্যাকেট দিয়ে হাইড্রোজেনের হচ্ছে 1 × 2 যোগ, সালফার হচ্ছে 32 যোগ, অক্সিজেন হচ্ছে 16 × 4টা যেহেতু আছে ব্র্যাকেট ক্লোজ। এনটা এখানে নিচে বসিয়েছ, তখন কিন্তু নিচে বসাবে না, তখন এটার পাশে বসাবে। যখন সংখ্যাগুলো লিখবে, ভরগুলো লিখবে, তখন নিচে বসানো যাবে না, ওটার প্যারালালি বসাতে হবে সোজা। ইকুয়াল টু হবে 98N। প্রশ্ন মতে দেখো, তাহলে আণবিক ভর পেলাম 98, আবার এখানে দেওয়া আছে 98, আমরা লিখব প্রশ্ন মতে 98N ইকুয়াল টু 98, মানে এইটা ইকুয়াল টু তো অবশ্যই এটা হবে, যেহেতু আণবিক ভর এটা, আবার এইভাবে পেয়েছে আণবিক ভর 98N, তাহলে এটা ইকুয়াল টু এটা, বা N ইকুয়াল টু 98 ডিভাইডেড বাই 98, বা N ইকুয়াল টু 1। লিখে নাও, এই N এর মান 1 বসাবো, মানে না বসালেও চলবে। যদি 2 হতো, এখানে N এর মান 2 হতো, তাহলে 2 দুগুণে 4 S2U8 হতো গুণ করলে। এখন 1 যেহেতু জাস্ট এটা লিখে ফেলবো, মুছে ফেললাম কিন্তু, সুতরাং যৌগটির আণবিক সংকেত, যৌগটির আণবিক সংকেত ইকুয়াল টু H2SO4 ব্র্যাকেট দিয়ে 1, না লিখলেও চলতো, তবু তোমাদেরকে দেখালাম। 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে H2SO4। তাহলে কি দেখা যাচ্ছে, সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত আর স্থূল সংকেত সেম। এখন তোমরা মনে রাখবে, যে সকল যৌগগুলোর আণবিক ভর, দেখো এইটার আণবিক ভর 98, স্থূল সংকেতের ভর আর আণবিক ভর যদি সেম হয়, তোমরা দেখেছো না স্থূল সংকেত বের করেছিলাম, এই যে H2SO4, এটা স্থূল সংকেত ছিল, এটা 98, আর আণবিক ভর 98 সেম হলে তখন দেখা যায় N এর মান 1 পাওয়া যায়। অর্থাৎ স্থূল সংকেত ভর আণবিক ভর সেম হলে আণবিক ভর আর স্থূল সংকেত একই হয়। এই যে, সুতরাং যৌগটির আণবিক সংকেত হলো এটাই কিন্তু স্থূল সংকেত, এটাই আণবিক সংকেত। আলহামদুলিল্লাহ, তাহলে কি হলো, আমরা 2 নাম্বারটি কমপ্লিট করলাম। মানে
যৌগটির মধ্যে শতকরা পরিমাণ দেওয়া ছিল, সেই শতকরা পরিমাণ থেকে আমরা যৌগটির আণবিক সংকেত নির্ণয় করেছি এবং যৌগটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আলহামদুলিল্লাহ, আজকে পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।